মায়ের কোলে মাথা রেখে মন মরা মতো শুয়ে আছে ছোঁয়া। ঝর্ণা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ছোঁয়ার মেজাজটা প্রচুর বিগড়ে আছে এখন। কিন্তু মায়ের সামনে বরাবরই সে শান্ত স্বভাবের, তাই তো সে চুপ করে আছে। ছায়া পাশে বসে বই পড়ছে। বই পড়ছে বললে ভুল হবে, বই সামনে নিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝর্ণা বেগম অনেকক্ষণ ধরে ছায়ার দিকে তাকিয়ে আছে। ছায়ার দিকে তাকিয়ে আপনা আপনি দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে ঝর্ণা বেগমের। মায়ের ভারী নিঃশ্বাসের শব্দ শুনে ছোঁয়া শোয়া থেকে উঠে বসে পড়ে। দুনিয়ার সবকিছু সহ্য করতে পারলেও ছোঁয়া মায়ের মলিন মুখ সহ্য করতে পারে না। ছায়া মুখ ঘুরিয়ে ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়ার চোখগুলো খানিকটা লাল হয়ে গেছে। ঝর্ণা বেগম নির্বাক হয়ে বসে আছে, তার মুখটা ফ্যাকাশে হয়ে আছে। ছায়া ছোঁয়ার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে, বোন আমার, এত হাইপার হোস না প্লিজ। আমি তো কিছু বলছি না, তাই না বল? মাও তো কিছু বলছে না, তাহলে তুই কেন শুধু শুধু হাইপার হচ্ছিস? ছায়ার কথায় আগুনে ঘি ঢালার কাজ করলো এবার। ছোঁয়া ছায়াকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠে, কেন কিছু বলবে না? কেন বলবে না বলো? তুমি তো এমন ছিলে না আপু, অন্যায় দেখলে প্রতিবাদ করো তো। একটা সময় তুমি আমাকে শেখাতে, তাহলে এখন এখন তুমি আমাকে চুপ থাকতে বলছো কেন বলো? নাকি এখন কেউ অন্যায় করলে তোমার চোখে সেটা পড়ে না? এই মহিলা প্রতিবার বাড়ি বয়ে এসে অপমান করবে আর তোমরা চুপ থাকবে কেন? কেন বারবার তোমাকে মাকে অপমান করবে উনি? কেন বারবার অতীতটাকে টেনে এনে এসব আজে বাজে কথা বলবে উনি? কেন বলবে বলতে পারো? কেন? কেন? বলতে বলতে ছোঁয়া কেঁদে দেয়। ছায়ার চোখেও পানি চলে এসেছে। এবার ছোঁয়া মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু কেন চুপচাপ এইসব অপমানগুলো প্রতিনিয়ত গিলে নিচ্ছ? ঝর্ণা বেগম নির্বাক হয়ে বসে আছে। সে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না ছোঁয়াকে সান্ত্বনা দেওয়ার। ছোঁয়া মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। ছায়া চোখে পানি মুছে বলে, আব্বু সবসময় চাইতো তার ছোট মেয়েটা সাহসী হোক, অন্যায় দেখে প্রতিবাদ করুক। দেখো আম্মু, আমাদের ছোঁয়াও আব্বু যেভাবে চাইতো ও সাহসী হোক, এইভাবে সাহসী হয়ে উঠবে। একটু থেমে ছায়া অতঃপর আবারও বলে, আম্মু জানো, আমি আমার আব্বুর খুনি। আমি বাকি কথাটা শেষ করতে পারলো না ছায়া, তার আগে ঝর্ণা বেগম ঠাস করে থাপড় বসিয়ে দেয় ছায়ার গালে। ছোঁয়া চমকে ওঠে। ছায়া গালে হাত দিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেল। ঝর্ণা বেগম রাগে ফুঁসছে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে রাগের কারণে। ছোঁয়া মাকে জড়িয়ে ধরে। মায়ের এমন কাজে খানিকটা ভয় পেয়ে গেছে ছোঁয়া। ঝর্ণা বেগম ছোঁয়াকে এক হাতে জড়িয়ে ধরে ছায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ছায়া মাথা নিচু করে আছে। ঝর্ণা বেগম ধারালো কণ্ঠে ছায়াকে বলে, তোর সাহস দেখি আমি অবাক হচ্ছি। তুই কিভাবে নিজেকে খুনি বলছিস? যে মানুষটা মৃত্যুর জন্য নিজেকে দায় করছে, সে বেঁচে থাকলে তোকে এই কথার জন্য আরো দুটো থাপড় বসিয়ে দিত। ছায়া ফুপিয়ে কেঁদে দেয়। দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ছায়া। বাবা যে তাদের দু বোনকে পাগলের মতো ভালোবাসে, বিশেষ করে ছোঁয়ার জন্য। ছোঁয়াও কাঁদছে, তার বাবার কথা ভীষণ মনে পড়ছে এই মুহূর্তে। বাবা থাকলে কখনো তাদেরকে অপমান করার সাহস পেত না। ঝর্ণা বেগম দুই মেয়েকে দুই হাতে আগলে নিয়ে চুপ করে বসে আছেন। ছোঁয়া কাঁদতে কাঁদতে বলে ওঠে, যাদের জন্য আমাদের জীবনটা নরক হয়ে গেছে, যাদের জন্য আমি আমার আব্বুকে হারিয়েছি, তাদের জীবনকে আমি নরকে যন্ত্রণা দিয়ে ছাড়বো। দুনিয়াতেই তাদের মৃত্যুর স্বাদ দিব আমি। ছোঁয়ার কথা শুনে ঝর্ণা বেগম মুচকি হাসি দিল। ছায়া চমকালো ছোঁয়ার কথায়। ছোঁয়ার মুখে এমন একটা কথা সে আশা করেনি হয়তো। ঝর্ণা বেগম দুই মেয়েকে ছেড়ে দিয়ে বলেন, তোরা বস, আমি চা করে আনছি। এখন তোদের ফুপিকে চা না দিলে বাড়ি মাথায় করবে। বলে ঝর্ণা বেগম নিজের চুলগুলো হাত খোপা করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। ছায়া ছোঁয়ার গালে হাত রেখে বলে, ইস, কাঁদলে আমার বোনটাকে কেমন বোকা বোকা লাগে দেখতো। ছোঁয়া হেসে বলে, মোটেও না, আমাকে কাঁদলে আরো কিউট লাগে তো, তা আমি জানি। ছায়া মুচকে হাসে। ওদের কথার মাঝে ছোঁয়ার ফোনে অয়নের কল আসে। ছোঁয়া ফোন রিসিভ করে কথা বলতে লাগলো অয়নের সাথে। ছায়া আবার বই নিয়ে বসে পড়ে। ছায়া বই দিকে তাকিয়ে মনে মনে বলে, আজ আমার জীবনটাও ফুলের মতো স্নিগ্ধ হতে পারতো, তাই না আয়ানা ছায়া চৌধুরী? ছায়ার বুক তীরে বেরিয়ে আসে এক দীর্ঘ নিঃশ্বাস। খাবার টেবিলে রাতের খাবার দেওয়া করছে চৌধুরী বাড়ির সকল মানুষগুলো। চামচের টুকটাক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই টেবিলে। যে যার মতো চুপচাপ খেয়ে যাচ্ছে। কেউ কোনো কথাই বলছে না। তবে আরাব খাবার না খেয়ে প্লেটে হাত দিয়ে খাবার নাড়াচাড়া করছে, যা দেখে মালিহা বেগম তার পিঠে হালকা একটা চাপড় মেরে বলে, কি রে, খাচ্ছিস না কেন? খাবার নাড়াচাড়া করছিস কেন? মালিহা বেগমের কথা শুনে আমজাদ চৌধুরী এবং আব্রাহাম তার দিকে তাকায়। আরাপ আর আব্রাহামের চোখাচোখি হতেই আরাব চোখের ইশারায় তাকে তার চাকরির কথাটা আমজাদ চৌধুরীকে বলতে বলে। আমজাদ চৌধুরী আরাবকে আব্রাহামকে ইশারা করতে দেখে ভ্রু কুঁচকে ফেলেন। তোরা চোখ দিয়ে কি ইশারা করছিস একে অপরকে শুনি? আব্রাহাম নির্ভয়ে বাবার উদ্দেশ্যে বলে, আরব একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরি পেয়েছে, সেটাই তোমাকে বলার জন্য ইশারা করছে। কথাটা শুনে আমজাদ চৌধুরীর ভ্রু আরো একটু কুঁচকে এলো। সে মুখে বিরক্তিকর ভাব নিয়ে বলে, এসব প্রাইভেট প্রাইভেট চাকরি করে তোর কোনো কাজ নেই আরাব। বড় হয়েছো,
কিছুদিন পর পড়াশোনার পাট চুকে নিজেদের কোম্পানি সামলাবে, এটাই আমি চাই। আশা করি আমার কথার বিরুদ্ধে তুই যাবি না। আরাব কোনো ভাষা খুঁজে পাচ্ছে না বলার আব্রাহাম বলে, আমি চাই আরাব নিজে যা চায় তাই করুক। নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিলে তার পরিণতি যে খুব একটা ভালো হয় বা তার প্রমাণ তো তুমি একবার না দুইবার পেয়েছো। আমজাদ চৌধুরী চুপ হয়ে গেল। আব্রাহাম খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলে, আরাব কাল থেকে নিজের নতুন চাকরিতে জয়েন করবে, এটাই আমার শেষ কথা। এ বলে আব্রাহাম উপরের দিকে চলে গেল। আরাবও আর কিছু না বলে উঠে চলে গেল নিজের ঘরে। আমজাদ চৌধুরী এখনো সেভাবে বসে আছে। মালিহা বেগম এক পাশে দাঁড়িয়ে আছে। সে পুরোটা সময় নির্বাক হয়ে স্বামী এবং সন্তানের কথাগুলো শুনছিল। আমজাদ চৌধুরী হতাশ কণ্ঠে মালিহা বেগমকে বলে, বুঝলে মালিহা, তোমার ছেলেটা বড্ড জেদি হয়েছে। মালিয়া বেগমের খুব করে বলতে ইচ্ছে করছিল, এর জন্য শুধুমাত্র তুমি দায়ী, কিন্তু সে কিছুই বলতে পারল না। মালিয়া বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন, আরব যা চায় তাই করুক, এসব বিষয়ে এত চিন্তা করো না। ওরা বড় হয়েছে, নিজেদের লাইফ ডিসিশন ওরা নিজেরা নিক না হয়। আমজাদ চৌধুরী মাথা নাড়ান। অতঃপর তিনিও নিজের ঘরের দিকে চলে যান। মালিয়া হতাশ দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আব্রাহাম নিজের রুমে এসে ছোঁয়ার ফোনে কল দেয়, কিন্তু কল যাচ্ছে না। বারবার ছোঁয়ার নাম্বার ব্যস্ত বলছে। আব্রাহাম বেশ বুঝতে পারে ছোঁয়া তার নাম্বারটা ব্লক করে দিয়েছে। আব্রাহাম আনমনেই হাসে। মিস ছোঁয়া সিদ্দিক, তুমি কি ভেবেছো আব্রাহাম জায়ান চৌধুরীর কাছ থেকে এত সহজে তুমি ছাড়া পেয়ে যাবে? না। আব্রাহাম আবারও ছোঁয়ার নাম্বারে কল দেয়, কিন্তু অন্য একটা নাম্বার দিয়ে রিং হচ্ছে, তবে ছোঁয়া কল রিসিভ করছে না। বেশ কয়েকবার কল দেওয়ার পর ছোঁয়া কল রিসিভ করে। আব্রাহাম কিছু বলতে যাবে তার আগে ছোঁয়া ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, কি রে, আমার এত সুন্দর ঘুমটা নষ্ট করলি? আব্রাহামের কণ্ঠনালী থেমে যায় ছোঁয়ার ঘুম ঘুম কণ্ঠস্বর শুনে। ছোঁয়া বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। সবেমাত্র সব পড়া শেষ করে ঘুমিয়েছিল, তার এত সাদের ঘুমটা নষ্ট করায় সে ভীষণ ক্ষেপে যায়। আব্রাহাম কি বলবে কিছু বুঝতে পারছে না। অনেক কথা ভেবেছিল বলবে, কিন্তু এই মুহূর্তে তার সবকিছু এলোমেলো হয়ে গেছে। ছোঁয়ার ঘুম জড়ানো কণ্ঠস্বর তার মনের মধ্যে ঝড় বইতে শুরু করে দিয়েছে। ছোঁয়া ওপাশের মানুষটার থেকে কোনো উত্তর না পেয়ে আবারও বলে ওঠে, সমস্যা, কথা বলছে না কেন? আব্রাহাম হুট করে কলটা কেটে দেয়। ছোঁয়া ফোন স্ক্রিনে তাকিয়ে আছে। কে তাকে এত রাত হয়ে কল দিল? আর কেনই বা কিছু না বলে কল কেটে দিল? ছোঁয়া আর কিছু না ভেবে এবারও চোখ বন্ধ করে ঘুমানোর কাজে মন দিল। অন্যদিকে আব্রাহামের বেহাল অবস্থা। আব্রাহাম মনে হচ্ছে তার হৃৎপিণ্ড থমকে গেছে। বারবার ছোঁয়ার ঘুম জড়ানো কণ্ঠস্বর তার কানে বাজছে। আব্রাহাম শুয়ে পড়ে। ঘুমানোর বৃথা চেষ্টা চালাচ্ছে, তবে তার কিছুতেই ঘুম আসছে না। তাই সে আবার উঠে বসে বিছানার উপর ফোন হাতে নিয়ে ফোন স্ক্রিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সে। এমনটা কেন লাগছে তা জানা নেই আব্রাহামের। আগে তো কখনো এমনটা হয়নি তার সাথে। তাহলে না, এখন আর ছোঁয়াকে কল দেওয়া যাবে না। তাহলে দেখা যাবে আব্রাহাম ছোঁয়ার ঘুম জড়ানো কণ্ঠস্বর শুনে ইহকালে পাড়ি জমাবে। আব্রাহাম আবারও পাশ ফিরে শুয়ে পড়ে। ক্লাসরুমের বাইরে অপেক্ষা করছে ছোঁয়া এবং অয়ন। আজ তানভীর আসেনি এখনো। মূলত তার জন্যই বসে আছে ছোঁয়া এবং অয়ন। প্রতিদিনকার অভ্যাস তার। ছোঁয়া বিরক্তিতে কপালে ভাঁজ ফেলে দাঁড়িয়ে আছে। হাবড়াটা কই মরছে দেখতো অয়ন। ছোঁয়ার কথা শুনে অয়ন পকেট থেকে ফোন বের করে তানভীরের নাম্বারে কল দেয়। তখনই দূর থেকে দৌড়ে আসতে দেখে তানভীরকে। অয়ন ফোন আবারও পকেটে রেখে ছোঁয়াকে বলে, ওই দেখ তানভীর আসছে। অয়নের কথা শুনে ছোঁয়া সামনের দিকে তাকায়। হ্যাঁ সত্যি, তানভীর দৌড়ে আসছে তাদের দিকে। তানভীর ওদের সামনে এসে হাঁপাতে লাগলো। হাঁপাতে হাঁপাতে বলে, সরি রে দোস্ত, ট্রাফিকের কারণে আজকেও লেট হয়ে গেল, জানিসই তো। তানভীরকে থামিয়ে দিয়ে ছোঁয়া বলে উঠে, এটা তো প্রতিদিনকার ডায়লগ। নতুন কিছু থাকলে বল, না হয় ক্লাসে আয়, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এখন ক্লাসে না গেলে টাকলা আমাদের 12টা বাজিয়ে দেবে। তানভীর মুখটা ছোট করে বলে, সত্যি আজ রাস্তায় অনেক জ্যাম ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা নতুন কি তোর জন্য? তো রাস্তায় সব সময় জ্যাম লেগেই থাকে, তাই না? ছোঁয়ার কথা শুনে তানভীর বাচ্চাদের মতো মুখ করে অয়নের কাছে অভিযোগের মতো করে বলে, তুই কি কিছু বলবি? আমি কি ইচ্ছে করে দেরি করি নাকি বল? অয়ন এতক্ষণ ধরে চুপ করে থাকলো, এখন সে বলে, ভাই, ঝগড়া করলে পরে করিস, এখন চল, ক্লাস শুরু হতে আর মাত্র 5 মিনিট বাকি আছে। তানভীর এবং ছোঁয়া দুজনে চুপ হয়ে গেল। বরাবরই অয়ন তাদের ঝগড়ার মাঝখানে কটামি করে থামিয়ে দেয়। যার কারণে ঝগড়া করেও তারা শান্তি পায় না। আর বেশি কিছু না বলে তারা ক্লাসের দিকে হাঁটা দেয়। ক্লাসে গিয়ে বসতে গিয়ে কানে আসে তাদের ক্লাসমেটদের কথা। তারা বলাবলি করছে আজ নাকি নতুন স্যার আসবে। মূলত তাকে নিয়ে আলোচনা চলছে। খানিকক্ষণ পরে ক্লাসে প্রবেশ করে প্রিন্সিপাল স্যার। তার সাথে আরো একজন আসে। তাকে দেখে ছোঁয়া আর অয়নের ভ্রু কুঁচকে আসে। প্রিন্সিপালকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। সবাই একসাথে সালাম দেয় তাকে। সালামের উত্তর দিয়ে তিনি সবার উদ্দেশ্যে বলে, স্টুডেন্ট, মিট ইউর নিউ ম্যাথ টিচার আরাপ। হাসি মুখে সবার উদ্দেশ্যে বলে, হ্যালো স্টুডেন্ট। আরাপের দৃষ্টি তখন ছোঁয়ার দিকে যায়।
ছোঁয়া তাকিয়ে থাকে বিধায় দুজনে চোখাচোখি হয়ে যায়। ছোঁয়া দৃষ্টি সরিয়ে নেয়। অয়ন ছোঁয়ার কানের কাছে এসে ফিসফিস করে বলে, এ আবার এখানে কি করছে? ছোঁয়া উত্তর দেওয়ার আগে তানভীর বলে, দেখতেই তো পাচ্ছি শুনি আমাদের নতুন ম্যাথ টিচার। অয়ন বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, তুই জানিস উনি কে? তানভীর দুপাশে মাথা নাড়ায়, যার অর্থ সে জানে না। ছোঁয়া বলে, উনি আব্রাহাম চৌধুরীর আদরের ছোট ভাই। ছোঁয়ার কথা তানভীর আরাপের দিকে তাকায়। আরাপ এখনো আরো চোখে ছোঁয়ার দিকে তাকাচ্ছে বারংবার। আবারও ছোঁয়া বলে ওঠে, এই কাজটা আব্রাহাম জায়েন চৌধুরীর কাজ। আমার উপর নজর রাখার জন্য তিনি তার ভাইকে আমাদের কলেজে পাঠিয়েছে। অয়ন আগ্রহ নিয়ে জানতে চায়, তুই কি করে বুঝলি যে আব্রাহাম তোর উপর নজর রাখার জন্য আরাবকে পাঠিয়েছে? ছোঁয়া তাচ্ছিল্য করে হাসে। ছোঁয়া ছাড়া চৌধুরী বাড়ির মানুষগুলোকে কেই বা চিনবে? চৌধুরী সাহেব চান না যে তার কোনো ছেলে তাদের কোম্পানি ছাড়া অন্য কোথাও কাজ করুক বা নিজেদের কোম্পানি তৈরি করুক। তাই এটা কি খুব স্বাভাবিক না যে আরব স্যারকে পাঠানোর পেছনে তার কোনো উদ্দেশ্য আছে? অয়ন অবাক হয়ে শুধু ছোঁয়ার কথা শুনে যাচ্ছে। তানভীর বলে ওঠে, তাহলে এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তানভীরের কথায় হাসে ছোঁয়া। বলে, আমরা কেন সতর্ক থাকতে যাব? আমরা তো এই মুহূর্তে কিছু করছি না বা করব না, তাহলে আমরা যেমন আছি তেমনি স্বাভাবিক থাকবো। অয়ন এবং তানভীর একসাথে মাথা নাড়ায়। ছোঁয়া তাদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। ক্লাস শেষে মাঠে এসে দাঁড়ায় ছোঁয়া, অয়ন এবং তানভীর। তারা চলে যেতে নেবে, ঠিক তখনই আরা পেছন থেকে ছোঁয়াকে ডেকে ওঠে। ছোঁয়া, আমার তোমার সাথে কথা ছিল, দাঁড়াও প্লিজ। মাঠের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে ছোঁয়া এবং আরাপ। অয়ন তানভীর তাদের এক পাশে দাঁড়িয়ে আছে। দুপুরের গাঢ় সূর্যের তাপে সবার ভ্রুযুগল কুঁচকে আছে। ছায়া, অয়ন এবং তানভীরের মুখে তীব্র বিরক্তির ছাপ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আরব বেশ কিছুক্ষণ সময় নিল নিজে স্বাভাবিক রাখার, অতঃপর স্থির কণ্ঠে বলে ওঠে, তোমার সাথে ভাইয়ার কি কি কিছু আছে? না মানে আসলে ছোঁয়া। এরকম প্রশ্ন শুনে ছোঁয়ার মুখে বিরক্ত ছাপ ফুটে ওঠে। এটা কেমন আজব প্রশ্ন, তার সাথে আব্রাহামের আবার কি আছে? মানে আরব তাদের কি বোঝাতে চাচ্ছে? ছোঁয়া বিরক্ত হয়ে বলে ওঠে, আজব তো স্যার, আপনি এসব প্রশ্ন কেন করছেন? আপনার ভাইয়ের সাথে আমার কিছু আছে মানে, হোয়াট ডু ইউ মিন? আরাব আমতা আমতা করে বলে, না ইয়ে মানে, ভাইয়াকে দেখলাম তোমার ছবি দেখে। শুধু তা না, তোমার প্রায় 100-র মতো ছবি ভাইয়ার ফোনে আছে। তাই আর কি মনে হলো তোমাদের মাঝে কিছু আছে? ছোঁয়া কিছু বলার আগে তানভীর উচ্চস্বরে হেসে দেয়। অয়ন মুখে বাঁকা হাসি ফুটিয়ে বলে, মানুষের ফোনে তো তার শত্রুরও ছবি থাকে, তাই না স্যার? আরাব খানিকটা ভড়কে যায়। আরাবের ভড়কে যাওয়া মুখের দিকে তাকিয়ে ছোঁয়া শান্ত সুরে বলে, দেখুন স্যার, এখানে আপনার এবং আমার সম্পর্কে স্টুডেন্ট আর শিক্ষকের। এর বাইরে অন্য কোনো বিষয় নিয়ে কথা না বললেই ভালো হবে বলে আমার মনে হয়। কথা শেষ করে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না ছোঁয়া। ছোঁয়ার পিছু পিছু অয়ন এবং তানভীরও চলে যায়। আরাব সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। সে ছোঁয়াকে দেখেছে। হ্যাঁ, সে ছোঁয়াকে এর আগেও দেখেছে, খুব কাছে কেউ হয় তার ছোঁয়া। তোমাকে আমি চিনে ফেলেছি ছোঁয়া। তোমার মধ্যে যে প্রতিশোধের আগুন জ্বলছে, তাতে আব্রাহাম ভাইয়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কয়লা করে ছাড়বে তুমি তাকে, এতটুকু নিশ্চিত আমি। আলাপের ভেতর থেকে এক গভীর নিঃশ্বাস বেরিয়ে আসে। সে জানে ছোঁয়া কতটুকু ভয়ঙ্কর। ছোঁয়া দুটো রূপের সাথেই সে পরিচিত। সে দেখেছে ছোঁয়ার ভয়ঙ্কর রূপ। ছোঁয়া শব্দটা আদরে মাখানো হলেও ছোঁয়া এক নিমিষে ছাই করে দিতে পারে গোটা চৌধুরী বাড়ি, যাদের জন্য নিজের সব থেকে কাছের মানুষটিকে ছোঁয়া হারিয়েছে। তাদেরকে কি এত সহজে ছেড়ে দেবে ছোঁয়া? একদমই না। আবারও গভীর নিঃশ্বাস নেয় আরাপ। অতঃপর নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। রোদের তীব্রতা প্রখর। মাথার উপরে জ্বলন্ত লাভার মতো সূর্য নিজের উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। ঘেমে নিয়ে একাকার অবস্থা ছায়ার। টিস্যু দিয়ে বারবার নিজের ঘাম মুছছে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। বারবার মুখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ছায়া বিরক্ত, সে গরম মোটেও সহ্য করতে পারে না। চোখ মুখ লাল হয়ে গিয়েছে ইতিমধ্যে, গরমে হাঁসফাঁস করছে। চশমা ঠিক করে একজন রিক্সাওয়ালা মামার উদ্দেশ্যে বলে, মামা যাবেন? রিক্সাওয়ালা মামা জায়গার নাম না শুনিয়ে বলে দিল সে যাবে না। ছায়া একরাশ বিরক্তি নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। আর ছাতাটাও আনতে ভুলে গিয়েছে ছায়া। ছাতা থাকলে সূর্যের থেকে খানিকটা হলেও বাঁচা যেত। চশমাটা আরো একবার ঠিক করে নিল ছায়া। ছায়া, পেছন থেকে সুপরিচিত কণ্ঠস্বর শুনে পা দুটো আপনা আপনি থেমে যায়। পেছনে ফিরে মানুষটাকে আর দেখার সাহস পায় না সে। ছায়া, এই ছায়া। ছায়ার শরীর থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। ছায়া হাঁটার গতি বাড়িয়ে দিল। ছায়ার সাথে সাথে লোকটাও নিজের হাঁটার গতি বাড়িয়ে দেয়। ছায়া, প্লিজ একটাবার আমার কথাটা শোনো প্লিজ ছায়া। লোকটা অনবরত ডেকে যাচ্ছে তাকে, তবে ছায়া তা শোনেও না, শোনার ভান করে হাঁটছে। একবারও পিছিয়ে ফিরে দেখার প্রয়োজন মনে করলো না। তখন হুট করে তানভীরের বাইক এসে থামে ছায়ার সামনে। ছায়া চমকে ওঠে, তা দেখে তানভীর মজা করে বলে, বাবা, ছায়া আপু, তুমি ভয়ও পাও? ছায়া বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, তানভীর পানি দে আমায়। তানভীর ছায়ার মুখের দিকে তাকিয়ে দ্রুত পানি এগিয়ে দেয়।
ছায়া পানি খেয়ে তানভীরের পিঠে একটা চাপড় মারে। তানভীর আহ জাতীয় শব্দ উচ্চারণ করে। ছায়া হালকা রাগ দেখিয়ে বলে, বদমাস, এভাবে কেউ আসে? একটুর জন্য আমার জানটা বেরিয়ে যায়নি? তানভীর তার দাঁতগুলো বের করে হাসি দিল। আরে, তোমাকে দূর থেকে দেখলাম তাই চলে আসলাম আর কি। কিন্তু আপু, তুমি এখনো এখানে কি করছো? এতক্ষণে তো তোমার বাসায় চলে যাওয়ার কথা। ছায়া নিজের চশমাটা ঠিক করে বলে, আর বলিস না, আজকে একটাও রিক্সা পাচ্ছি না। তা তুই এখানে কি করছিস? হ্যাঁ, মায়ের জন্য ওষুধ নিতে আসছি। আর অয়ন বলল যে ছোঁয়া নাকি ডেকেছে। ছায়া চশমা ঠিক করে বলে, ও আচ্ছা। ছায়া এবার পিছে ফিরে দেখে, না এখন তো আর কেউ নেই। তবে কি সে তানভীরকে দেখে চলে গেল? যাক, তানভীর ঠিক সময় না এলে হয়তো ছায়ার অবস্থা খারাপ হয়ে যেত। আপু উঠো, তাড়াতাড়ি না গেলে ছোঁয়া আবার আমার অবস্থা খারাপ করে ছাড়বে। ছায়া মুচকি হাসি দিয়ে বাইকে উঠে বসে পড়ে। ঝর্ণা বেগম অয়নদের জন্য নাস্তা তৈরি করছেন। ছোঁয়া বাসায় আসার পর ঝর্ণা বেগমকে বলে দিয়েছে আজ অয়ন এবং তানভীর বাসায় আসবে। ছোঁয়া আসার কিছুক্ষণ পর অয়ন চলে আসে। মা, আমি আসছি। ছায়ার কণ্ঠস্বর শুনে ঝর্ণা বেগম বলে, ফ্রেশ হয়ে আগে খেয়ে নি যা। ঠিক আছে। ঝর্ণা বেগম হাত ধুয়ে রান্নাঘর থেকে বের হয়। তানভীরকে দেখে হালকা হাসি দিয়ে বলে, ছোঁয়া বলেছি তুমি আসলে যেন তোমাকে তাড়াতাড়ি ছোঁয়ার ঘরে পাঠিয়ে দিই। তানভীর একটা হাসি দিয়ে চলে যায়। ছায়া, তোর আজ এত দেরি হলো যে? ছায়া সোফার উপর ধপ করে বসে পড়ে বলে, আর বলো না মা, একটাও রিক্সা পাইনি আজ। তানভীর না আসলে তো আরো দেরি হয়ে যেত। ঝর্ণা বেগম আর কথা না বাড়িয়ে চলে যান। ছায়া মাথাটা সোফার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে। ছায়ার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। ছায়া দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলে, বিষাদের যন্ত্রণা জীবন থেকে এখনো গেল না, অথচ বিষাদের ছায়া এসে জীবনে আবার হাজির। ছায়া চোখের পানিটুকু মুছে হালকা হাসে। আবারও চোখে এসে ভর করে এক রাশ পানি। চোখের পানিগুলো অবাধ্য হয়ে গড়িয়ে পড়ছে। না, এখানে আর এক মুহূর্ত না। ছায়া উঠে নিজের ঘরে চলে যায়। মা দেখলে কান্না করার কারণ জিজ্ঞেস করবে, তখন সে কি উত্তর দেবে? তাই নিজের ভিতরে যন্ত্রণাটুকু আড়াল করতে ঘরে চলে যায়। ঘরে গিয়ে দরজা আটকে দেয়। মেয়েদের জীবন হয়তো এমনই হয়, এক রাত যন্ত্রণা বুকের ভিতর নিয়েও বাবা মার সামনে হাসি মুখে থাকতে হয়। মা বাবার সামনে কান্না করতেও ভয় হয়। তারা যদি কাঁদার কারণ জিজ্ঞেস করে তবে কি উত্তর দিবে এই ভেবে। সকাল সকাল শাহিদা বেগম চেঁচামেচি করছে। তার চেঁচামেচির কারণ হলো ছায়া। এত বড় মেয়ে তার এখনো বিয়ে দিচ্ছে না কেন? আর কতদিন ঘরে বসিয়ে রাখবে? ছোঁয়া বড় হচ্ছে, তারও তো বিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। ঝর্ণা বেগম চুপচাপ রান্নাঘরে সকালে নাস্তা তৈরি করছে। শোনো ঝর্ণা, ছায়ার জীবন সে নিজেই নষ্ট করেছে। এখন কি ছায়ার জন্য আমাদের ভোলা ভালা ছোঁয়ার জীবনটাও নষ্ট করবা? হ্যাঁ, এই মেয়ের যেন তেন একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও তো। না হলে পরে ছোঁয়ার জীবনে ওর কালো ছায়া পড়বে, এই আমি বলে দিলাম। দেখো। ছায়া নিজের ঘরে চুপ করে বসে বসে ফুপি কথা নামক বিষটুকু হজম করে নিচ্ছে। আর মনে মনে সে তার বাবার কথা ভাবছে, তুমি থাকলে আমাদের জীবনটা অন্যরকম হতো আব্বু। কেন আমাদের একা করে তুমি চলে গেলে আব্বু? চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা পানি। ছায়া নিঃশব্দে চোখের পানিটুকু মুছে নেয়। শাহিদা বেগম নিজের মতো এক নাগাড়ে কথা বলেই যাচ্ছে। এত চেঁচামেচির শব্দ ছোঁয়া ঘুম হালকা হয়ে যায়। তখনই কানে আসে শাহিদা বেগমের কটু কথাগুলো। মেজাজ বিগড়ে যায় ছোঁয়ার। ঘর থেকে বেরিয়ে সোজা তার ফুপির সামনে গিয়ে দাঁড়ায়। শাহিদা বেগম ছোঁয়াকে দেখে হালকা হাসি দিয়ে বলে, আরে ছোঁয়া মা, তুই আয় আয়, আমার পাশে বস। আপনার সমস্যা কি প্লিজ একটু বলবেন? ছোঁয়ার এহেন প্রশ্নে থতমত হয়ে যায় শাহিদা বেগম। ছোঁয়ার কণ্ঠস্বর শুনে ঝর্ণা বেগম তড়িঘড়ি করে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। ছায়াও নিজের ঘর থেকে বেরিয়ে এসে ছোঁয়ার হাত আঁকড়ে ধরে। ছোঁয়া, ঘরে চল বোন। ছোঁয়া এক ঝটকা ছায়ার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। প্লিজ আপু, আজ অন্তত আমাকে আটকাস না প্লিজ, বলে শাহিদা বেগমের দিকে তাকায়। কি হলো বলেন, আপনার সমস্যাটা কি ঠিক কোথায়? আমার বোন আমার বাবার টাকায় খাচ্ছে, আমার বাবার বাড়িতে থাকছে, আমার বাবার টাকায় পড়ছে। আপনার টাকায় তো খাচ্ছি না, আপনার বাড়িতে থাকছিও না, বা আপনার টাকার পড়াশোনাও করছে না। তাহলে তাহলে আপনার সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে একটু বলবেন প্লিজ? ছোঁয়ার কথা শুনে অপমানে মুখ ছোট হয়ে যায় শাহিদা বেগমের। তাকে টাকার খোঁটা দিচ্ছে ছোঁয়া। তিনি অপমান সহ্য করতে না পেরে দাঁড়িয়ে পড়েন এবং ঝর্ণা বেগমকে উদ্দেশ্য করে বলে, তোমার মেয়েকে কি এই শিক্ষা দিয়েছো? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না? ছোঁয়া তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, আমরা ঠিক শিক্ষা পেয়েছি বলে আপনাকে এখনো সম্মান দিয়ে কথা বলছি। ছোঁয়া, কি হচ্ছে এটা? উনি তোমার বড় হয় এভাবে কথা বলছো? মায়ের কথা শুনে ছোঁয়া রাগ জানি আরো 3 গুণ বেড়ে যায়। নিজের রাগকে নিয়ন্ত্রণ করে শান্ত সুরে বলে, বড়রা যদি নিজের সম্মানটা ধরে রাখতে না পারে তাহলে তাদের কিভাবে সম্মান দিব বলো আম্মু? ছায়া এগিয়ে এসে ছোঁয়ার হাত ধরে টেনে ঘরে নিয়ে যায়। ঘরে চল ছোঁয়া, নিজের রাগকে নিয়ন্ত্রণ কর, কথা শোন একটু। সাহেদা বেগম রাগে ফুঁসছে। ঝর্ণা বেগম তার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে চলে যান। ছোঁয়াকে ঘরে এনে ছায়া তাকে জড়িয়ে ধরে বলে, দেখ ছোঁয়া, আমাদের জীবনটা আর আগের মতো নেই। বাকি কথাটা শেষ করতে পারলো না ছায়া।
হ্যাঁ, আমাদের জীবনে আগের মতো কিছুই নেই সেটা আমি জানি। আর আমি তোমাদের তরফ থেকে জবাবটা আমিই দিয়ে দিয়েছি। আব্বু চাইতো আমরা যেন পাথরের মতো শক্ত হই, কখনো যেন কারোর সামনে ছোট না হই। আর আজ একটু থামে ছোঁয়া, ছায়ার চোখে পানি চলে আসছে। একটা কথা কি জানো, মানুষ যতটা সরল সোজা হয় তাকে মানুষ তত বেশি আঘাত করে। আগে আমি চুপ থাকতাম কেন জানো? কারণ তখন আব্বু আম্মু আর তুমি আমার হয়ে প্রতিবাদ করতে। আর এখন আমি চুপ নেই কারণ তোমার প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছো তাই। কিন্তু আমি প্রতিবাদের ভাষা হারাইনি। আমাকে ঠিক যতটা নরম মনে করো, তোমাদের ছোঁয়া ঠিক ততটাই কঠিন। ছোঁয়ার কথায় কিছু একটা ছিল যা শুনে ভরসা পায় ছায়া। ছায়া ছোঁয়াকে জড়িয়ে ধরে ডুবকে কেঁদে দেয়। ছোঁয়ার চোখে কেন জানি আজ এক ফোঁটাও পানি নেই। আরাপ, তোমার প্রথম দিন কেমন ছিল? আরাপ মুচকি এসে বলে, আলহামদুলিল্লাহ ভালো। আব্রাহাম গাড়ি ড্রাইভ করছে, তার অপর পাশে আরাপ বসে আছে। আরাপ আব্রাহামের উদ্দেশ্যে বলে, ভাই একটা প্রশ্ন করতে পারি? আব্রাহাম হালকা হেসে বলে, আরে এত আনইজি ফিল করিস না তো, যা বলা সরাসরি বল। আরাপ আমতা আমতা করে বলে, ভাইয়া আমি শুনেছি ভাইয়া নাকি দেশে ফিরেছে। কথাটা কতটুকু সত্যি সেটা জানতেই আর কি। আরাপকে থামিয়ে দিয়ে আব্রাহাম বলে, কথাটা সত্য, আমিও শুনেছি। তবে এ প্রসঙ্গ না তুললেই ভালো হয়। আরাপ, তুই তো সব জানিস সে কি করেছে, নতুন করে বলার কিছুই নেই। তাই কথা না তুললেই ভালো হয়। কিন্তু ভাইয়া, সে যদি দেশে ফিরে তোর বাড়িতে কেন আসছে না? মায়ের সাথে কোন রকম যোগাযোগ করার চেষ্টা করছে না? আমাদের সাথে না করুক, অ্যাটলিস্ট মায়ের সাথে তো। শোন আরাপ, সে যা করেছে তারপর মায়ের সামনে দাঁড়ানোর কি মুখ আছে তার? আরাপ অন্যমনস্ক হয়ে বলে ওঠে, তার ভুলের খেসারত আমাদের দিতে হবে ভাইয়া, আজ না হয় কাল। আরাপের কথাটা আব্রাহামের কান অব্দি পৌঁছায়নি, তাই সে কৌতূহল নিয়ে প্রশ্ন করে, কিরে একা একা কি কি বিড়বিড় করছিস? আরাপ মৃদু হেসে বলে, তেমন কিছু না। যাই হোক, গাড়িটা এখানেই দাঁড় করো, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। আব্রাহাম কলেজের গেটের সাইডে গাড়ি পার্ক করে। আরাপ নেমে যায়, সাথে আব্রাহামও নামে। ঠিক তখনই ছোঁয়া অয়নের বাইক করে কলেজের গেটের সামনে এসে দাঁড়ায়। ছোঁয়াকে অয়নের সাথে দেখে ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলে, এই ছেলেকে ওর সাথে সারাক্ষণ চেটেই থাকে, যখন দেখি তখনই ওর সাথে ঘুর ঘুর পারে, ডিসকাস্টিং। আব্রাহামের কথাটুকু শুনে ফেলে আরাপ। আব্রাহামের এমন কথায় খানিকটা খারাপ লাগে আরাপের, সেটা সে প্রকাশ করে না। অয়ন কলেজের সাইডে বাইক পার্ক করে। ছোঁয়া নেমে যায়। ছোঁয়া আব্রাহামকে দেখেও না দেখার ভান করে কলেজের ভিতরে ঢুকতে গেলে আব্রাহাম পেছন থেকে ডেকে বলে, মিস ছোঁয়া, এটা কি আপনার বয়ফ্রেন্ড? আব্রাহামের এমন কথায় পা থেমে যায় ছোঁয়ার। অয়নের বুক উচকে তাকায়। ছোঁয়া পিছ ফিরে আব্রাহামকে উদ্দেশ্য করে বলে, আমার বয়ফ্রেন্ড হোক কিংবা গার্লফ্রেন্ড তাতে আপনার কি? আব্রাম ঠোঁট কামড়ে হেসে বলে, না আসলে তোমাদের দুজনকে সারাক্ষণ একসাথে চিপকে থাকতে দেখা যায় তো। এটা কি খুব স্বাভাবিক না যে কেউ ভাববে তোমরা গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড? সে কোনো উত্তর না দিয়ে সামনের দিকে হাঁটা শুরু করে। অয়ন একবার আব্রাহামের দিকে তাকিয়ে বলে, আপনারা দুই ভাইও তো সবসময় একে অপরের সাথে চিপকে থাকেন, তা আপনারাও কি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড? আব্রাহামের উত্তর আশা করলো না অয়ন। কথাটি বলে সেও ছোঁয়ার পিছু পিছু হাঁটা শুরু করলো। আব্রাহাম আরাবকে উদ্দেশ্য করে বলে, ওয়ার্দা, আমাদের দেখতে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে হয়? আরব শব্দ করে হেসে ওঠে। আব্রাম ভ্রু কুঁচকায়, এত হাসার কি হলো? সে কি এমন বলল যে আরব দাঁত কেলিয়ে হাসছে? আজব তো। আজ 4 দিন হলো ছোঁয়াদের কলেজ বন্ধ। ছোঁয়া এখন সারাদিন অয়ন এবং তানভীরের সাথে ভিডিও কলের কথা বলে সময় কাটায়। ছায়ার ভার্সিটি বন্ধ আগামীকাল থেকে। ভার্সিটিতে যাওয়ার জন্য ছায়া তৈরি হচ্ছে। তখন ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করে ছোঁয়া, আর এসে ধপ করে বিছানায় বসে পড়ে। অয়ন এবং তানভীর ভিডিও কলে আছে। তারা নানান ধরনের কথা বলছে আর হাসছে। ছায়া ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, ছোঁয়া, আমার আসতে একটু লেট হবে। আম্মু বাজার থেকে আসলে আম্মুকে বলিস কেমন? ছোঁয়া ফোন থেকে দৃষ্টি সরিয়ে ছায়ার দিকে তাকায়। কেন, তোমার আবার কি কাজ আছে আজ? ছায়া হিজাবের শেষ পিনটা আটকে নিয়ে বলে, আমার একটা বন্ধুর জন্মদিন আজ, তাই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো ওই আর কি। তুই কিন্তু মনে করে আম্মুকে বলিস কেমন? ছোঁয়া অয়নদের সাথে কথা বলতে বলতে উত্তর দেয়, ঠিক আছে, আসি, সাবধানে থাকিস। হুম। ছায়া চলে যেতে ছোঁয়া তানভীর এবং অয়নের উদ্দেশ্যে বলে, আজ বিকেলে আমাদের রোশনাইয়ের কাছে যাব। কতদিন হয়ে গেল আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিই না। আজ ওর সাথে দেখাও করবো, সাথে ভরপুর আড্ডাও দেওয়া হবে। ছোঁয়ার কথা শুনে ওরা দুজনেও সম্মতি জানায়। ছোঁয়ার কথা অয়ন মুচকি হাসে, যা দেখে তানভীর মজা করে বলে, ইস রে, কার মনে জানি লাড্ডু ফুটছে। তানভীরের কথা শুনে ছোঁয়া হাসতে লাগে। আর অয়ন তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। কার মনে লাড্ডু ফুটেছে বলে তোর মনে হলো শুনি? তানভীর চোখ মেরে ঠোঁট কামড়ে হেসে বলে, তা আপনি যাকে বলেছি তার গায়ে ঠিকই কথাটা লেগেছে। ওই যে কথায় আছে না। তানভীর পুরো কথাটা শেষ করতে দিল না ছোঁয়া। ছোঁয়া মুচকি হেসে বলে, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। কথাটি বলে ছোঁয়া এবং তানভীর হাসতে লাগলো। অয়ন মাথা চুলকে লাজুক হাসে।
ইস, কেন যে বেয়াদব গুলোর সামনে সে হাসতে গেল। এখন নিজের কাজের জন্য নিজেরই আফসোস হচ্ছে। না জানি এই একটা কথা নিয়ে কতদিন খোঁটা দেয় তাকে। ছোঁয়া, অয়ন এবং তানভীর রাস্তা দিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে তারা একটি বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায়। ছোঁয়া গভীর এক নিঃশ্বাস নিয়ে বলে, কতগুলো দিন রোশনাই এখানে আছে। অয়ন সামনে এগিয়ে যেতে যেতে বলে, বাঘিনীকে ইমোশন হলে একদম মানায় না। তুই আমার সঙ্গে কথা বললে আমার বড্ড হাসি পায়। অয়নের কথা শুনে তানভীর মুচকি মুচকি হাসতে লাগলো। যা দেখে ছোঁয়া ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। তানভীরকে পেছনে ফেলে ছোঁয়া সামনের দিকে এগিয়ে যেতে লাগে, যা দেখে তানভীর তার পিছে দৌড় লাগায়। বেশ অনেকক্ষণ ধরে কলিং বেল বাজিয়ে যাচ্ছে, তবে রোশনাইয়ের দরজা খোলার কোনো নামগন্ধ নেই। অয়ন বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। এত করে বেল বাজানোর পরও রোশনাই দরজা খুলছে না। সো আবার কলিং বেলের উপরে হাত রাখতে ভেতর থেকে হুট করে দরজা খুলে যায়। অয়ন, তানভীর এবং ছোঁয়াকে একসাথে দেখে খুশিতে লাফিয়ে উঠে রোশনাই ছোঁয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ, জানো, আই মিস ইউ সো মাচ। আমি তোকে এতগুলো মিস করেছি, বিশ্বাস কর। রোশনাইয়ের বাচ্চামি দেখে মুচকি হাসি ছোঁয়া। ছোঁয়া ও রোশনাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমিও তোকে অনেক মিস করেছি। তাদের কথা শুনে তানভীর মুখ ভার করে বলে, আহা, তোরা দুজনেই দুজনকে মিস করেছিস, আর আমরা দুজন বানের জলে ভেসে এসেছি। আমরাও তো মিস করেছি, আমাদের দিকে একটু নজর দেবেন। রোশনাই ছোঁয়াকে ছেড়ে দিয়ে কোমরে হাত রেখে তানভীরকে ভিঞ্চি কাটে। দেখ, তোরা যে আমাকে মিস করিসনি সেটা তোদের ব্যবহারে বোঝা যাচ্ছে। তোরা যেহেতু আমাকে মিস করিসনি, আমিও তোদের মিস করিনি, সিম্পল বেবি। শেষের কথাটা বলে চোখ মারে রোশনাই। অয়ন শব্দ করে হেসে ফেলে। ওদের সবাইকে নিয়ে রোশনাই ভিতরে চলে যায়। শুরু হয়ে যায় তাদের এক একজনের বাদরামি। অয়ন ছোঁয়ার দিকে তাকিয়ে দুষ্ট হাসি দিয়ে বলে, জানিস, রোশনাই আমাদের সবার উপরে না একজন সেই লেভেলে ক্রাশ খেয়ে বসে আছে। অয়নের কথা শেষ হতে তানভীর বলে, আর একজন বলছিস কেন? বল, দুইজন একসাথে ক্রাশ খেয়েছে। এমন ক্রাশ খেয়েছে না? ছোঁয়া তানভীরের গায়ে বালিশ ছুঁড়ে মারে, সব সময় বাজে কথা বলিস কেন? ওরা যে আমার উপর ক্রাশ খেয়েছে তুই কিভাবে জানলি? রোশনাই ছোঁয়াকে কথার মাঝে আটকে দিয়ে বলে, এক মিনিট, কারা ক্রাশ খেয়েছে সেটাই তো বললি না। অয়ন রোশনাইয়ের মাথায় টোকা দিয়ে বলে, তোর এক্স হবু বর এবং তার একমাত্র আদরের ছোট ভাই আরাফ। অয়নের কথা শুনে রোশনাই ভ্রু কুঁচকে ফেলে। তারপর তানভীর রোশনাইকে সব খুলে বলে, যা শুনে রোশনাই হাসতে লাগলো। ওরা আরো কিছুক্ষণ এ নিয়ে কথা বললো। হুট করে তানভীর বলে উঠলো, অনেকদিন হয়ে গেল আমরা চারজন বাইক রাইডে বের হলাম। চল, আজ আমরা সবাই মিলে বাইক রাইড করি। তানভীরের কথার সাথে তাল মিলিয়ে ছোঁয়া এবং অয়ন রাজি হয়ে গেল। তবে রোশনাই কিছুতেই রাজি হতে চাচ্ছে না। সে ভীত কণ্ঠে বলে, তুই কি পাগল হয়ে গেছিস? এই মুহূর্তে আমার বের হওয়াটা অনেকটাই রিস্ক, সেটা ভুলে গেছিস নাকি? একবার যদি আব্রাহাম চৌধুরী আমাকে দেখে ফেলে তখন কি হবে? না না, আমি কিছুতেই তোদের সাথে যেতে চাই না। তবে ওরাও নাছোড়বান্দা ইনিয়ে বিনিয়ে ঠিকই রোশনাইকে রাজি করিয়ে নিল। ছোঁয়া ঠিক করলো সে তানভীরের বাইকে যাবে, আর রোশনা যাবে অয়নের বাইকে। যেভাবে সেই কাজ। ফুল স্পিডে বাইক চালাচ্ছে তানভীর এবং অয়ন। হঠাৎ তানভীর চেঁচিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলে, তোরা ডানে যা, আমি আর সব আমি যাচ্ছি। অয়নও রাজি হয়ে গেল তানভীরের কথায় এবং ঠিক করলো 20 মিনিট পর আবার তারা এই জায়গায় ফিরে আসবে। মৃদুমন্দ বাতাস বইছে, সেই বাতাসের সঙ্গে ছোঁয়ার চুলগুলো উঠছে। তানভীর একবার লুকিং গ্লাস দিয়ে ছোঁয়ার দিকে তাকালো, অতঃপর মুচকি এসে আবারও সামনের দিকে মনোযোগ দিল। ছোঁয়া রাতে সুন্দর পরিবেশ উপভোগ করছে। গভীর নিঃশ্বাস নিল ছোঁয়া। কতদিন পর তারা আবার এক হলো। তারা আগের মতো আবারও বাইক রাইডে বেরিয়েছে। আগে প্রায় সন্ধ্যার পরে তারা এমন বাইক নিয়ে বেরিয়ে পড়তো। অয়নের বাইকটি তার আব্বু তার বার্থডেতে গিফট দিয়েছিল। তবে তানভীরের ক্ষেত্রে তার ব্যতিক্রম। সে নিজ ইনকামে বাইক কিনেছে। এই বাইকটা তার কাছে খুব স্পেশাল, আর তাই সে নিজের খুব কাছের মানুষ ছাড়া কাউকে বাইকে ওঠায় না। ছোঁয়া তানভীরের কাঁধে হাত দিয়ে আশেপাশে পরিবেশ উপভোগ করছিল। তখনই তার চোখ যায় পাশে একটা গাড়ির দিকে। অমনি সে চিৎকার করে তানভীরকে বলে, তানভীর, বাইক থামা। তানভীর ভ্রুকুচকে জিজ্ঞেস করে, এখানে আবার বাইক থামাবো কেন? ছোঁয়া ভয়ানক কণ্ঠে বলে, সামনে একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই যে এই দিকটা, চল গিয়ে দেখি। ছোঁয়ার কথা শুনে তানভীর সেই দিকটায় তাকায়। সাথে একটি সাদা রঙের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তানভীর এক সাইডে বাইক দাঁড় করায়। ছোঁয়া দৌড়ে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটির দিকে এগিয়ে যায়। তানভীরও তার পিছু পিছু সেখানে গিয়ে থমকে যায়। ছোঁয়া অবাক দৃষ্টিতে গাড়িতে বসে থাকা লোকটির দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে সে কিছুতেই তাকে এখানে আশা করেনি। তানভীর ছোঁয়ার কাঁধে হাত রেখে বলে, ছোঁয়া, এটা তো, কিন্তু উনি এখানে কি করছে? ছোঁয়া এক দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো অসম্ভব রকম লাল হয়ে আছে। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে গাড়িতে বসে থাকা মানুষটির দিকে। রাগে ঘৃণা চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো তার। সৃষ্টিকর্তা তাকে আজ কোথায় এনে দাঁড় করিয়ে দিল? কি পরীক্ষা নিচ্ছেন তিনি? এই ঘৃণিত মানুষটিকে সে শুধু ঘৃণা করতে চায়, সেই মানুষটি তার সামনে আসে, এটা কেমন পরীক্ষা? কেন বারবার এই পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে তাকে? আহা, জীবন তাকে কোথায় নিয়ে যাচ্ছে? অপারেশন থিয়েটারের লাইট জ্বলছে। মিস্টার অভিজ্ঞ কিছু ডাক্তার মিলে অপারেশন করছেন।
হসপিটালের করিডোরের বেঞ্চে বসে আছে। ছোঁয়ার কেন জানি নিজেকে বড্ড অসহায় অসহায় লাগছে। এমন একটা পরিস্থিতির সম্মুখীন সে হবে তা সে কখনো কল্পনাই করেনি। ছোঁয়ার সামনের বেঞ্চে বসে আছে মালিহা বেগম। মালিহা বেগম মুখে আঁচল গুজে অনবরত চোখের পানি ফেলছে। তার একপাশে আরাপ, অপর পাশে আমজাদ চৌধুরী বসে আছেন। আমজাদ চৌধুরীর মুখটা শুকনো হয়ে আছে। আরাপের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। ছোঁয়ার মাথায় হাত দিয়ে এক মনে মেঝের দিকে তাকিয়ে আছে। অয়ন এসে ছোঁয়ার পাশে বসে তাকে দেখে ছোঁয়া মাথা তুলে তাকায়। অয়ন মলিন মুখে বলে, আন্টিকে ফোন করে সব জানিয়ে দিয়েছি। ছোঁয়া দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, কি বললো আম্মু? আসছে। ছোঁয়া আর কোনো কথা বলল না। সে নিজের হাতের দিকে তাকায়, সেখানে এখনো রক্ত লেগে আছে। রক্ত শুকিয়ে কেমন ফ্যাকাশে হয়ে গেছে। সেই দিকে তাকিয়ে ছোঁয়া তাচ্ছিল্যের হাসি দিল। আরাপ এতক্ষণ ছোঁয়ার দিকে তাকিয়েছিল। সে দীর্ঘশ্বাস ছাড়ে। বেশ কিছুক্ষণ পর ঝর্ণা বেগম হসপিটালে আসেন। তাকে দেখে আমজাদ চৌধুরী অবাক হয়ে যায়, সাথে মালিহা বেগমও। তারা দুইজন একে অন্যের দিকে চাওয়াচাওয়ি করছে। ঝর্ণা বেগম সোজা ছোঁয়ার সামনে এসে দাঁড়ায়। ছোঁয়া মায়ের মুখের দিকে তাকায়। ছোঁয়ার মলিন মুখ দেখে ঝর্ণা বেগমের বুকটা ধক করে উঠল। ছোঁয়া কিছু বলতে যাবে, তার আগে ঝর্ণা বেগম তার হাত ধরে বলে, বাড়ি চল ছোঁয়া। এতক্ষণ ছোঁয়ার শরীরের শক্তি কোথায় জানি হারিয়ে গিয়েছিল। মায়ের হাত স্পর্শ পেয়ে তার সমস্ত শক্তি যেন ফিরে পেল। ছোঁয়া তার মায়ের হাত ধরে উঠে দাঁড়ায়। অয়নও উঠে পড়ে। ঝর্ণা বেগম ছোঁয়ার হাত শক্ত করে ধরলেন। অতঃপর হাঁটা শুরু করলেন। মালিহা বেগম তার কাছে এসে দাঁড়ায়, ঝল ঝল চোখে তাকিয়ে বলে, কেমন আছো ঝর্ণা আফা? ঝর্ণা বেগম উত্তর দেওয়ার ইচ্ছে প্রকাশ করলো না। তিনি গম্ভীর কণ্ঠে বলেন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে, চল ছোঁয়া। মালিহা বেগম অসহায় দৃষ্টিতে ঝর্ণা বেগমের দিকে তাকিয়ে আছেন। আমজাদ চৌধুরী এগিয়ে এসে মালিহা বেগমের কাঁধে হাত রাখলেন। মালিহা বেগম হালকা হেসে বলেন, ও কি ঝর্ণা আফার ছোট মেয়ে ছোঁয়া? এবার আরাপ এগিয়ে এসে বলে, ওই ছোঁয়া, ছোঁয়া সিদ্দিকী, আনোয়ার সিদ্দিকীর ছোট মেয়ে। আমজাদ চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। প্রায় 5 বছর পর ঝর্ণা বেগমকে দেখলো তারা। মালিহা বেগম এবং ঝর্ণা বেগম একসময় খুব কাছের বান্ধবী ছিল। পরিস্থিতির কারণে সে বন্ধুত্ব ভেঙে যায়। মালিহা বেগমের চোখ দুটো ছলছল করে ওঠে। ঝর্ণা বেগম ছোঁয়ার হাত ধরে হসপিটালের গেটের সামনে আসতেই আব্রাহাম তাদের সামনে এসে দাঁড়ায়। ঝর্ণা বেগম আব্রাহামকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আব্রাহাম তার সামনে এসে দাঁড়ায়। ঝর্ণা বেগম ভ্রুকুচকে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম সৌজন্যমূলক হাসি দিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ঝর্ণা বেগম সালামের উত্তর দিয়ে বলেন, ভালো আছি। এবার আব্রাহাম ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। থ্যাংক ছোঁয়া, আজ তুমি না থাকলে হয়তো ভাইকে আর বাঁচানো যেত না। ছোঁয়া মাথা তুলে আব্রাহামের দিকে তাকায়। ছোঁয়ার চোখগুলো রক্ত মতো লাল হয়ে গেছে। আব্রাহাম শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঝর্ণা বেগম খানিকটা তাচ্ছিল্যের সুরে বলে উঠল, পৃথিবীর নিয়মটা বড্ড আজীব, তাই না আব্রাহাম? ঝর্ণা বেগমের কথা শুনে আব্রাহাম তার দিকে তাকায়। ঝর্ণা বেগম আবারও বলতে লাগলো, তোমার ভাইয়ের জন্য আমার এক মেয়ের জীবন নরকে পরিণত হয়েছে। আর আজ, আজ আমার আরেক মেয়ে তোমার সেই ভাইকে প্রাণ বাঁচালো। কি আজব, তাই না? তোমার ভাইয়ের জ্ঞান ফিরলে তাকে বলে দিও যে আনোয়ার সিদ্দিকের বড় মেয়ের জীবন সে ধ্বংসের পথে ফেলে দিয়ে চলে গিয়েছিল, তার এই ছোট মেয়ে আজ তাকে প্রাণে বাঁচিয়েছে। ঝর্ণা বেগমের কথা শুনে আব্রাহাম চুপ হয়ে গেল। 5 বছর আগে সেই অভিশপ্ত দিনটি তার চোখের সামনে ভেসে উঠল। ঝর্ণা বেগম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। ছোঁয়ার হাত ধরে হসপিটাল থেকে বেরিয়ে গেলেন। আব্রাহাম সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঝর্ণা বেগম ছোঁয়াকে নিয়ে সেনজিতে উঠে বসলেন। সেখানে আগে থেকে ছায়া ছিল। ছোঁয়াকে দেখে ছায়া তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই ঠিক আছিস বোন আমার? এই হসপিটালে কি করছিস তোরা? অয়ন, তানভীর কোথায়? অয়ন বলে, তানভীর ঠিক আছে আপু, চিন্তা করো না। অয়ন ঝর্ণা বেগমের দিকে তাকিয়ে বলে, আন্টি আপনারা যান, আমি আমার বাইক নিয়ে আসছি। ঝর্ণা বেগম সম্মতি দিলেন। ছায়া উত্তেজিত কণ্ঠে বলে, আম্মু, ওরা হসপিটালে কি করছিল? তুমি তো আমাকে ভেতরে যেতে নিষেধ করলে, কি হয়েছে বলো না? ঝর্ণা বেগম ছায়াকে থামিয়ে দিয়ে বলেন, এখন এসব কথা বলতে আমার ভালো লাগছে না ছায়া, আগে বাড়ি চল, তারপর সব শুনবি। ছায়াও আর কোনো কথা বলল না। কেন জানি ছায়ার মন কিছুতে স্থির রাখতে পারছে না। তার বড্ড অস্থির অস্থির লাগছে, কিন্তু মায়ের ভয়ে সে চুপ করে আছে। আব্রাহাম ধীর পায়ে আয়ানের কেবিনে প্রবেশ করে। আয়ান জায়েদ চৌধুরী, আব্রাহামের বড় ভাই। আব্রাহাম আয়ানের পাশে এসে বসে। সে আয়ানের মাথায় হাত রাখতেই আয়ান তার দিকে তাকায়। আব্রাহামকে দেখে হালকা হাসে আয়ান। প্রত্যুত্তরে আব্রাহামও হাসলো। আমাকে ছোঁয়া বাঁচিয়েছে, তাই না আব্রাহাম? আব্রাহাম আবারও হাসলো। আয়ান গভীর নিঃশ্বাস ছেড়ে আব্রাহামের হাত ধরে বলে, মা কোথায় আব্রাহাম? মা কি এখনো আমাকে ক্ষমা করতে পারেনি? বাবা, বাবা কোথায়? বাবা আসেনি, আর আপু আসেনি, তাই না? এবার আব্রাহাম আয়ানের হাত ধরে বলে, সবাই এসেছে, বাইরে আছে, একসাথে সবাইকে অ্যালাউ করবে না ভিতরে, তাই আগে আমি আসলাম, আমার পরে তোকে বাকিটা দেখতে আসবে। ছোঁয়া, ছোঁয়া কি চলে গেছে? ও এখনো আছে, তাই না? ওকে আগে পাঠিয়ে দিস প্লিজ। আমি আমি ওর কাছে ক্ষমা চাইবো, ছায়ার কাছেও ক্ষমা চাইবো। আব্রাহাম দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে,
ছোঁয়াকে আন্টি এসে নিয়ে গেছে। আয়ান হতাশ থেকে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহামও আরো বেশ কিছুক্ষণ আয়ানের সাথে কথা বলে সেখান থেকে চলে গেল। মা এবং বোনের মাঝখানে বসে আছে ছোঁয়া। সিএনজি চলছে ধীরে গতিতে, তার পিছে আসছে অয়ন। ছোঁয়া এখনো নিজের হাতে শুকিয়ে যাওয়া রক্তের দিকে তাকিয়ে আছে। 5 বছর আগে যে মানুষটার জন্য তার বাবা রক্তাক্ত অবস্থায় রাস্তার মাঝখানে পড়েছিল, তারই রক্ত আজ ছোঁয়ার হাতে লেগে আছে। ছোঁয়া হাতের দিকে তাকিয়ে সে বিষাক্ত অতীতে ডুব দিল। মানুষের জীবন বড় অদ্ভুত। যাদেরকে সব থেকে বেশি ঘৃণা করবে, মনে মনে দোয়া করবেন যে তাদের মুখোমুখি যেন কোনোদিনও না হতে হয়। সেই মানুষগুলো কেন জানি দিন শেষে আমাদের সামনে এসে দাঁড়ায়। আমরা চাই না তাদের মুখোমুখি হতে, চাই না সেই মানুষগুলো আমাদের জীবনে ফিরে আসুক, কিন্তু প্রকৃতি আমাদের এই মনের ইচ্ছেগুলো পূর্ণ হতে দেয় না। ঠিক কোনো না কোনো ভাবে সেই মানুষগুলো আমাদের সামনে এসে দাঁড়ায়। সিএনজিতে বসে নিজের হাতের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়া। তার হাতে যে রক্ত লেগেছিল সেই রক্ত শুকিয়ে কালচে রং ধারণ করেছে। সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়া। ছায়া বারবার ছোঁয়ার দিকে তাকাচ্ছে। ঝর্ণা বেগম বারংবার মেয়ের দিকে তাকাচ্ছে। ছোঁয়ার এক হাত তার হাতের মুঠোয় বন্দী। ছোঁয়াকে আশ্বস্ত দিয়ে হাত ধরছেন তিনি। এই হাত ধরে তিনি মনে করিয়ে দিয়েছেন মা আছে পাশে, মা তাকে কখনো তাদের দুঃখ কষ্ট স্পর্শ করতে দিবে না। অপর একটি হাতের দিকে ছোঁয়া তাকিয়ে আছে। সেই হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে লাগলো সে বিষাক্ত অতীতের দিনের কথা। 5 বছর আগে আব্রাহাম এবং ছোঁয়ার পরিবার একটি বিল্ডিং এ পাশাপাশি ফ্ল্যাটে থাকতো। ছোঁয়া তখন সবেমাত্র ক্লাস 8-এ পড়ুয়া কিশোরী। ছায়া ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। আব্রাহামদের তখন নতুন বাড়ির কাজ চলছিল, যার কারণে তারা এই ফ্ল্যাটে শিফট হয়েছে। পাশাপাশি ফ্ল্যাট হওয়ার কারণে কিছুদিনের মধ্যেই মালিহা বেগম এবং ঝর্ণা বেগমের মধ্যে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। মালিহা বেগম প্রায় সময় সন্ধ্যাবেলা ছোঁয়াদের ফ্ল্যাটে এসে ঝর্ণা বেগমের সাথে গল্প করতেন। আমজাদ চৌধুরী এবং আনোয়ার সিদ্দিকীর মধ্যেও ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। আমজাদ চৌধুরী বেশ ভালো লাগে ছায়াকে। নম্র, ভদ্র এবং অন্যায়কে প্রশ্রয় কখনো দেয় না। আমজাদ চৌধুরীর চোখে এমন কিছু ঘটনা পড়েছিল যার কারণে ছায়াকে তার বেশ ভালো লাগে। তিনি মালিহা বেগমের সাথে আলোচনা করে ঠিক করলেন আয়ানের সাথে ছায়ার বিয়ে দিবেন। অতঃপর তারা দুজনে আনোয়ার সিদ্দিকী এবং ঝর্ণা বেগমকে আয়ানের সাথে ছায়ার বিয়ের প্রস্তাব রাখেন। আনোয়ার সিদ্দিকী রাজি না হলেও ঝর্ণা বেগম রাজি হয়ে যান। আনোয়ার সিদ্দিকী খুব ইচ্ছে দুই মেয়েকে সে অনেক পড়াবে, তাদেরকে স্বাবলম্বী করে তুলবে, তাই বিয়ের প্রস্তাবে তিনি রাজি ছিলেন না। ঝর্ণা বেগম এবং আমজাদ চৌধুরী অনেক বোঝানোর পর অবশেষে তিনিও রাজি হয়ে যান। আমজাদ চৌধুরী তাকে আশ্বস্ত করে বলেন, চিন্তা করবে না ভাই সাহেব, আমরা বিয়ের পরেও ছায়ামাকে পড়াবো। সে যতদূর পড়তে যায় তত দূরে পড়বে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমজাদ চৌধুরী প্রস্তাব শুনে খুশি হন আনোয়ার সিদ্দিকীর উপর। ঠিক করা হয় তারা নিজেদের নতুন বাড়িতে ওঠার পরপরই বিয়ের আয়োজন শুরু হবে। সবাই বেশ খুশি ছিল, তবে ছিল না ছোঁয়া। বোনের বিয়ে হয়ে গেলে সে অন্য বাড়িতে চলে যাবে, সে নিয়ে মন খারাপ ছিল ছোঁয়ার। ছোঁয়া খুব চুপচাপ স্বভাবের মেয়ে ছিল, কারোর সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলতো না সে। স্বাভাবিকভাবেই নিজের এই মন খারাপের কথাও কারো কাছে বলতে পারেনি। ছোঁয়া ছায়ার গায়ে হলুদের সন্ধ্যার আয়ানদের বাড়ি থেকে বেশ কিছু আত্মীয় এবং আরাপাশে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। ছোঁয়া সেদিন তার বাবার পছন্দ করে দেওয়া হলুদ রঙের একটি গাউন পরেছিল। আয়ানরা যখন বাড়ির ভিতরে প্রবেশ করলো তাদেরকে দেখে ছোঁয়া ছাদে চলে গেল। এত মানুষের মাঝে থাকতে একটু অস্বস্তি বোধ হচ্ছিল। আরাপের ফোনে তখন আব্রাহামের কল আসে। বাড়িতে গান বাজনা হই হুল্লোড়ের কারণে সে তার কোনো কথা শুনতে পাচ্ছে না, তাই সেও ছাদে চলে যায়। আব্রাহামের সাথে কথা শেষ করে আরাপ যখনই নিচে নামতে যাবে তার চোখ যায় ছোঁয়ার উপরে। ছোঁয়া ছাদে রেলিং ধরে এক দৃষ্টিতে আকাশের পানে চেয়েছিল। আরাপ ছোঁয়াকে এর আগে বহুবার দেখেছে, তাই তার চিনতে একটু অসুবিধা হলো না। এটাই ছায়ার ছোট বোন ছোঁয়া। সে ছোঁয়ার থেকে বেশ কিছুটা দূরত্ব রেখে প্রশ্ন করে, তোমার কি মন খারাপ? পুরুষালী কণ্ঠস্বর শুনে চমকে উঠল ছোঁয়া। পিছন ফিরে আরাপকে দেখে দুপাশে মাথা নাড়িয়ে চটজলদি উত্তর দিল, না তো মন খারাপ থাকবে কেন? তাহলে এখানে একা একা দাঁড়িয়ে আছো যে? সবাই তো নিচে মজা করছে, তাহলে তুমি এখানে কেন? ছোঁয়া মলিন কণ্ঠে বলল, গাউনটা অনেক ভারী, যার কারণে অনেক গরম লাগছিল, তাই ছাদে এসেছি একটু হালকা বাতাস নিতে। এক হাত দিয়ে অন্য হাত বারংবার কসলাচ্ছিল, যা দেখে আরাপ বুঝতে পারে ছোঁয়া তার সাথে কথা বলতে অস্বস্তি বোধ করছে। তাই সেও আর কোনো প্রশ্ন না করে সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরে আনোয়ার সিদ্দিকী ছাদে এসে ছোঁয়ার পাশে দাঁড়ায়। বাবার উপস্থিতি বুঝতে পেরে এক হাতে তার বাহু জড়িয়ে ধরলো ছোঁয়া। মিনমিন করে বলে উঠল, আপুর বিয়ে হচ্ছে, আমাকে বলেছিল আপু সেভ করবে আব্বু। আমার হয়ে অন্যের সাথে কে লড়বে আব্বু? আমি বড্ড একা হয়ে যাব, তাই না বলো? আনোয়ার সিদ্দিকী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে মোলায়েম সরে বলে, তোকে নিয়ে যে আমার বড্ড ভয় রে ছোঁয়া। তোকে আমি লড়তে শেখালাম, অন্যায়ের প্রতিবাদ করতে শেখালাম, কিন্তু তুই সেই আগের মতোই নরম আছিস। যখন বাবা না থাকবে তখন কি করবি তুই? সবসময় তোর আপু আর বাবা তোকে সেভ করতে পারবে না। নিজের লড়াইটা তো একদিন তোকে নিজেই লড়তে হবে, তাই না বল? ছোঁয়া কোনো উত্তর দিল না।
তার চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। বেশ কিছুক্ষণ দুজনে চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। বিল্ডিং এর নিচে বেশ খানিক জায়গা ছিল, সেখানে ছায়ার গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। বিয়েটা কমিউনিটি সেন্টারে হবে। গায়ে হলুদটা বাড়িতে করার আয়োজন করেছে আনোয়ার সিদ্দিকী। ছোঁয়া ভাঙা গলায় বাবাকে বলল, তাহলে কিছু ভালো লাগছে না জানো আব্বু? কেন যেন মনে হচ্ছে আমার সবচেয়ে কাছের মানুষটা আমার থেকে দূরে চলে যাচ্ছে। এমন অনুভূতি কেন হচ্ছে আব্বু? এমনটা তো আগে কখনো হয়নি, তাহলে আজ এমন অনুভূতি কেন হচ্ছে? আনোয়ার সিদ্দিকী নিজের বাহু থেকে ছাড়িয়ে নিজের সামনে দাঁড় করিয়ে সযত্নে চোখের পানিটুকু মুছে দিয়ে মুচকি এসে বলে, বোনের বিয়েতে সব বোনেরই হয়তো তোর মতো এমন অনুভূতি হয়। ছায়া তোর থেকে দূরে যাবে এটা ভেবেই তোর হয়তো এমন অনুভূতি হচ্ছে। সব বাবার মুখের পানি চেয়ে মলিন কণ্ঠে বলে, আপু কি একেবারের জন্য আমার থেকে দূরে চলে যাচ্ছে আব্বু? আনোয়ার সিদ্দিকী হাসতে হাসতে ছোঁয়ার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলেন, একেবারে কেন দূরে যাবে পাগলি? ছায়া তো আসবে মাঝে মাঝে আমাদের এখানে এসে থাকবে, তুইও যাবি ছায়ার কাছে, দু বোনে একসাথে গল্প করবি। ছোঁয়া তার বাবার হাস্যোজ্জ্বল মুখের দিকে একদৃষ্টিতে চেয়ে থাকে। আনোয়ার সিদ্দিকী সব সময় ছোঁয়ার হাত ধরে এমনই হাসে। ছায়া এবং ছোঁয়ার সাথে থাকলে আনোয়ার সিদ্দিকী মন খুলে হাসেন। তার দুই মেয়ে বাবার হাস্যোজ্জ্বল মুখের দিকে চেয়ে থাকে। ছোঁয়া, এই ছোঁয়া, কি রে না, বাড়ি চলে এসেছি তো। ছায়াটাকে অতীত থেকে বেরিয়ে এলো ছোঁয়া। ছায়া ছোঁয়ার হাত ধরে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, ছোঁয়া তুই কাঁদছিস কেন, কি হয়েছে তোর? ছায়ার কথা শুনে ঝর্ণা বেগম ছোঁয়ার দিকে তাকায়। বাবার কথা ভাবতে ভাবতে কখন যে ছোঁয়ার চোখে জল চলে এসেছে টের পায়নি ছোঁয়া। চোখের পানি মুছে নিয়ে সিএনজি থেকে নেমে সোজা বাড়ির ভিতরে চলে যায় সে। ছায়া এবং অয়ন তার পিছু পিছু যায়। ঝর্ণা বেগমের সিএনজি ভাড়া মিটিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। ছোঁয়া দৌড়াতে দৌড়াতে এসে ড্রয়িং রুমের মাঝখানে এসে থমকে যায়। টি টেবিলের উপরের দিকে চোখ যেতে সেখানে থাকা পানির গ্লাসের সবটুকু পানি নিজের হাতে ঢেলে নিয়ে অনবরত হাত কষতে লাগলো। ছোঁয়া, ছায়া ছোঁয়ার এমন কাণ্ড দেখে থমকে গেল। অয়নও চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে। ঝর্ণা বেগম দৌড়ে ছোঁয়ার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। মায়ের ছোঁয়া পেতে এতক্ষণে গলায় আটকে থাকা কান্নারা বেরিয়ে এলো ছোঁয়ার। মাকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে দেয় ছোঁয়া। ঝর্ণা বেগম ছোঁয়ার পেটে হাত বুলিয়ে দিচ্ছেন। ছোঁয়া কাঁদতে কাঁদতে ভাঙা গলায় চিৎকার করে বলতে লাগলো, কেন বারবার ওই মানুষগুলোই আমার জীবনে ফিরে আসে যাদের জন্য আমি আমার আব্বুকে হারিয়েছি? কেন বারবার তাদের মুখোমুখি আমাকে হতে হয় বলতে পারো আম্মু? আমি ঘৃণা করি চৌধুরী বাড়ির প্রতিটা মানুষকে। তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য আজ আমার আমার আব্বুকে হারিয়েছি। আমার আপুর জীবনটা নষ্ট করে দিয়েছে এই আয়ান জায়েদ চৌধুরী। তার রক্ত আমার হাতে লেগে আছে আম্মু। আমি কিভাবে মুছবো এই রক্ত, কিভাবে বলো? আয়ান জায়েদ চৌধুরী নামটা শুনে দু কদম পিছিয়ে যায় ছায়া। অয়ন তাড়াতাড়ি ছায়াকে ধরে ফেলে। ছায়ার সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে আসছে। যে মানুষটা থেকে 5টা বছর পালিয়ে পালিয়ে বেরিয়েছে সেই মানুষটা ফিরে এসেছে। ছায়া ছল ছল চোখে মা এবং বোনের দিকে চেয়ে আছে। ছোঁয়া মায়ের বুক থেকে মাথা তুলে বোনের উদ্দেশ্যে বলে, আমি ঘৃণা করি আয়ান জায়েদ চৌধুরীকে। পৃথিবীতে যদি আমি সব থেকে বেশি কাউকে ঘৃণা করি থাকি, তাহলে সে মানুষটি আয়ান জায়েদ চৌধুরী। তোকেও তাকে ঘৃণা করতে হবে, তুইও তাকে ঘৃণা করবি। ভুলে যাবি না তার জন্য কি কি হারিয়েছি আমরা। ওই একটা মানুষের জন্য কত কি সহ্য করতে হয়েছে আমাদের। ঘৃণা করি, আমি তাকে ঘৃণা করি। ছায়া মূর্তির মতো দাঁড়িয়ে থেকে ছোঁয়ার কথাগুলো শুনছিল। ছোঁয়ার কথা শেষ হতে ছায়া দৌড়ে এসে ছোঁয়াকে জড়িয়ে ধরল। ঝর্ণা বেগম দুই মেয়েকে দুই হাতে আগলে নিলেন।